গতকাল ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক দুপুর 3:30টায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে মিটিং করেছেন। বিকেল 5:30-এ জামাতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে মিটিং করেছেন এবং 7:30টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছেন। সালাউদ্দিন আহমেদের সাথে মিটিংয়ে তিনি বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো নিয়ে আলাপ করেছেন এবং তিনি বাংলাদেশে বিশেষ করে যেসব বিদেশি কূটনীতিকরা আছে তাদের নিরাপত্তা প্রদান করবার জন্য কথা বলেছেন। এবং তিনি সালাউদ্দিন আহমেদকে মনে করিয়ে দিয়েছেন, সালাউদ্দিন আহমেদ যখন দীর্ঘদিন ভারতে নির্বাসনে ছিলেন তখন কিন্তু সারা কুকের ভাষ্য অনুযায়ী তারা ভারত সরকারের সাথে যোগাযোগ করে সালাউদ্দিন আহমেদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই তারা আশা করে যে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। যদিও সালাউদ্দিন আহমেদ বলেছে যে সেই একই কথা যে বাংলাদেশে জঙ্গি নেই, এগুলো বিরোধী দলীয় অপপ্রচার, আওয়ামী লীগের অপপ্রচার। সারা কুক তাকে মনে করিয়ে দিয়েছেন বাস্তবতাটা তারা জানেন এবং এই অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ হওয়া উচিত। ডাক্তার শফিকুর রহমানের সাথে মিটিং এ সারা কুক আলাপ করেছেন এই যে বাংলাদেশে বর্তমানে যে জঙ্গিবাদের উত্থান, সেইখানে জামাতের সাথে এর সম্পৃক্ততা কতটুকু। কারণ এর আগে যতবারই জঙ্গি মুভমেন্ট হয়, জঙ্গিদের উত্থান হয়, জামাতের সম্পৃক্ততা নিয়ে কিন্তু একটি আলোচনা থাকেই। সেটি মনে করিয়ে সারা কুক বলেছেন যে বর্তমান যুগে সবকিছু টেকনোলজির মাধ্যমে সব এভিডেন্স কিন্তু আইডেন্টিফাই করা যায়, কোনো কিছুই হাইড করা যায় না। সুতরাং জামাত যদি বলে যে এইসব জঙ্গিবাদের সাথে আমাদের সম্পৃক্ততা নাই, তাহলেই কিন্তু সেটা নাই হয়ে যায় না, বরং জামাতের সাথে তাদের কোনো রিলেশন আছে কি না সেই ইনফরমেশনটা কিন্তু এখন আর কালেক্ট করতে খুব কষ্ট করতে হয় না। এবং সারা কুক তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সাথেও কাজ করেছিলেন বলে শোনা যায়। সুতরাং সারা কুক তাকে বলে দিয়েছেন যে এইসব জঙ্গিবাদের সাথে জামাতের কোনো সম্পৃক্ততা যেন না থাকে এবং তাদের এইগুলো থেকে দূরে সরে যাওয়া উচিত। তারেক রহমানের সাথে আলোচনায় তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানিয়েছেন যে তারা তারেক রহমান সরকারের সাথে আছেন এবং ব্রিটিশ সরকার চায় যে বাংলাদেশে একটু ইনক্লুসিভ পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি হোক। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ কিন্তু জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে এবং এই যে আইআরআই এর যে একটা জরিপ, সেখানেও কিন্তু বাংলাদেশ যে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে সেই ফাইন্ডিংস কিন্তু পাওয়া গেছে। এবং তারেক রহমানকে বলেছে যদি বাংলাদেশ একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট না থাকে তাহলে সেটি জঙ্গিবাদের উত্থানের জন্য সহায়ক হবে। এবং বাংলাদেশের সামনে যে জ্বালানি এবং অন্যান্য বিষয়ের যে সমস্যাগুলো আসছে সেগুলো নিয়ে তাদের চিন্তা ভাবনা করা উচিত। সরকারের নিজস্ব অ্যাসেসমেন্টই কিন্তু বলছে যে ব্রিক্স সম্মেলনের আগে ইরান যুদ্ধ আরো তীব্র হতে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জ্বালানি সরবরাহ, জ্বালানি নিরাপত্তা এগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং সরকার যদি এগুলো কন্ট্রোল করতে না পারে আগামী 3 মাস পরে কিন্তু বাংলাদেশে এই জ্বালানি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তো এখন আমরা যতদূর জানি, খবর পাই, তাতে হলো যে আমেরিকা, ইউকে, কানাডা, ফ্রান্স, ইন্ডিয়া এরা সবাই মিলে চেষ্টা করছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফিরে আসুক। এবং যদি এই ইনক্লুসিভ এনভায়রনমেন্ট কেউ চায় তাহলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং সেই লক্ষ্যে কিন্তু বিদেশের অনেকগুলো শক্তি কাজ করে যাচ্ছে। এখন তারেক রহমানের যে অবস্থা, তারেক রহমান সরকারের উপরে এই আইএসআই, পাকিস্তান এদের একটা আছড় আছে এবং তারা তারেক রহমানকে সুকৌশলে কিন্তু ভারত থেকে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এগুলো থেকে তারা কিন্তু দূরে রাখছে এবং যার ফলে বাংলাদেশ একটা ভয়াবহ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে তারেক রহমান 30শে অগস্ট ভারত সফরে যেতে চান বলে ভারতকে জানিয়েছেন, কিন্তু দিল্লি এখনো তাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ আমরা আগেই বলেছি যে 25শে আগস্ট পর্যন্ত ভারতের পক্ষ থেকে একটা ডেট দেওয়া ছিল। এখন 30শে আগস্ট থেকে সফরে যেতে চান, সেই ডেটটি নরেন্দ্র মোদী অ্যাকোমোডেট করতে পারবেন কিনা সেটি আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে বেশ কিছু দেশ তাদের দূতাবাস অন্য দেশে সরিয়ে নেবার
কথা সিরিয়াসলি ভাবছে। এটা ভাবার অন্যতম কারণ হলো যে এই মুহূর্তে তারা প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং তারা যখন সরকারের কাছে সহায়তা চান, সরকারের যে অ্যাটিটিউড সেটা কিন্তু তাদের খুব একটা সন্তুষ্ট করতে পারছে না। তারপরেও ঢাকায় খবর নিয়ে জানলাম যে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক পাড়ার নিরাপত্তা ভালো করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে। একটা ছোট্ট খবর দেই, ভৈরবের একটি ওয়ার্ডের কাউন্সিলর এবং ভৈরব পৌরসভার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন সৈকতকে জামাত বিএনপির সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। সৈকতের জানা যায় 4 লাখের বেশি লোক উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কাদের পক্ষে, কাদের জন্য আজকে তারা হাহাকার করছে, কাদের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। যে আলামিন সৈকতের মতো একটা ভৈরবের মতো জায়গার একটা স্থানীয় নেতা এবং কাউন্সিলর, তার জানা যায় 4 লক্ষের বেশি লোক হয়েছে। যদিও বাংলাদেশের মিডিয়া এই জামাত বিএনপির সন্ত্রাসীদের কথা বলতে পারেনি, তারা বলছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি যদিও, কিন্তু এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু আমলা ভারতে দীর্ঘদিন ধরে যাওয়া আসার মধ্যে আছেন, এবং ভারতের একদিকে তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির নেতারা, জামাত, এনসিপি সমানে ভারতকে গালাগালি করছে, অন্যদিকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্য এগুলো পাওয়ার জন্য কিন্তু তারা ভারতের সাথে নেগোশিয়েট করেই যাচ্ছে। এই প্রেক্ষিতে বর্তমানে যে মস্কো সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি গতকাল একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে বাংলাদেশ যদি জঙ্গিদের কোলে তুলে রাখে, ফিডার খাওয়ায়, তাহলে কি ভারত বসে বসে তা দেখবে? ভারত বসে বসে কি আঙ্গুল চুষবে? অনেকটা এরকমই রয়েছে। অর্থাৎ এই যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, ভারত যাওয়া না যাওয়া নিয়ে যেটা করলো, যে অকূটনৈতিক সুলভ আচরণ করলো, তাতে ভারত কিন্তু বেশ কিছুটা ক্ষুব্ধ। যদিও অনেকটা মানবিক কারণে তারা বাংলাদেশে ডিজেল বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য বলেন, এই সরবরাহগুলো কিন্তু তারা অব্যাহত রেখেছে। তো এই অবস্থায় বাংলাদেশ এবং তারেক রহমানের সরকারের বর্তমান অবস্থা মোটেও ভালো কিছু নয়, এবং তাদের সামনের দিনগুলো আরোই খারাপ হচ্ছে। এবং বিশেষ করে জঙ্গিবাদ যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, তাহলে এই জঙ্গিবাদ একদিকে যেমন বিশ্বের বুকে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে, তেমন তারেক রহমান সরকারের গদিকেও কিন্তু যে কোনো দিন নাড়িয়ে দেবে। খালি হাসিনা অমুক, হাসিনা তমুক, আওয়ামী দোষক, মদ কালচার এগুলি নিয়ে থাকলে হবে? ওরা তো এই দেশের নাগরিক, এই মাটির লোক তো তারা। শেখ হাসিনার যত লোক আছে সব তো এই মাটির লোক। আপনি ওদেরকে মনে করছেন যে তারা, হাসিনা তো ইজ কামিং ব্যাক, শি উইল কাম ব্যাক, একটা হারিকেনের মতন আসবে, ঝড় হবে, ঝড় তুফানের মতন আসবে, সব উড়িয়ে নিয়ে যাবে, আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। টক টু শেখ হাসিনা, প্রপার সিকিউরিটি দেন, ওনাকে আনার বন্দোবস্ত করেন, যে অনার নিয়ে আপনারা ছেড়ে এসেছিলেন ওইভাবে ওনাকে অনারের সাথে এই দেশে নিয়ে আসেন। এইসব যা আপনি বিচার আচার যেগুলি করেছেন এগুলি ননসেন্স, দিস নো বিচার। আপনি যদি করতেই চান রিট্রায়াল করেন। দর্শক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আতিক রহমান ভিউ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমাদের এই আয়োজন, আমাদের সমসাময়িক বিষয় নিয়ে খোঁজ খবর নিয়ে আলাপ আলোচনা, অনুষ্ঠানের নাম খোঁজ খবর। সেই খোঁজ খবরে আজকের সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন রাজনীতিবিদ, বিশ্লেষক এবং বাংলাদেশের আইন অঙ্গনের খুবই পরিচিত মানুষ, অ্যাডভোকেট জনাব মহসিন রশিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে আবারও। আমাদের দর্শকরা আপনার বিশ্লেষণ জানার জন্য আবার আপনাকে পেয়েছেন। তো আজকে আলোচনাটা শুরু করতে চাই আগে পাবলিক সাফারিংস থেকে। আমি মনে হয় যে আপনিও একমত হবেন
আমাদের দেশে বিদ্যুৎ এবং গ্যাসের এমন বিপর্যয় অবস্থা আমার স্মরণকালের ইতিহাস আমার মনে পড়ে না। আমি ছোটবেলায় যখন একেবারে বিদ্যুৎ নাই গ্রামে গঞ্জে, তখনকার সিচুয়েশন একরকম, বা ধরেন এটা 2000 সাল পর্যন্ত মফস্বলে বিদ্যুৎ সরবরাহের অবস্থা দেখেছি। কিন্তু এরকম সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় এবং বিদ্যুৎ বিপর্যয়ের পরে, যেমন বিকেএমই বলছে যে কয়েকশো মিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে, 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে, টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। এই যে একটা পরিস্থিতি, সরকার যে বক্তৃতা দিচ্ছে এখন, আমার মনে হয় সরকার ইনডাইরেক্টলি হারমেন নিল কিনা। মন্ত্রীরা বলছে যে এটা এখন তাদের হাতে নাই, তাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আবার কেউ কেউ বলছে এটা প্রাকৃতিক দুর্যোগ, সেটা সামলানো যাচ্ছে না, এটা সরকারের কোনো সৃষ্ট কোনো সমস্যা না। কি মনে হয় স্যার, আমরা এই বিপর্যয়কে কাটিয়ে উঠতে পারবো এবং কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? এর আগে তো তথ্য উপদেষ্টা শেখ হাসিনার উপরে, মানে আওয়ামী লীগ সরকারের উপরে দোষ দিয়েছে যে 2.5 বছর আগে চলে যাওয়া আওয়ামী লীগ সরকারের কারণে এই বিদ্যুৎ বিপর্যয় হচ্ছে। আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন? শেখ হাসিনার সময়ে বিদ্যুতের এরকম সংকট হয়নি। বিদ্যুতের সংকট বিএনপি যখন ক্ষমতা ছাড়ে 2006, তখন কিন্তু খুব সংকটে ছেড়ে গেছিল। তখন বিদ্যুতের সংকট সাংঘাতিক সংকট ছিল। শেখ হাসিনা আসার পর ওই যে কুইক রেন্টাল দিয়ে বা পরে আইপিপিস দিয়ে এইটা সমাধান করেছে। আমাদের প্রায় ক্যাপাসিটি এখন আমাদের অলমোস্ট 30,000 মেগাওয়াটের কম না, একটু বেশি হতে পারে, কিন্তু জনগণ বিদ্যুৎ পায় না। গ্রামে যদি আমি রুরাল এরিয়াকে একটু ডিভাইড করি, ইন দ্য সেন্স দ্যাট একটা হলো রুরাল এরিয়াতে আমাদের যে উপজেলাগুলি আছে, আমাদের যে পৌরসভাগুলি আছে, এখানে 3-4 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, কোনো সময় 1/2 ঘন্টা 1 ঘন্টা এরকম করে মোটামুটি 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা পাওয়া যায়। আর ওর বাইরে যখন আমি একদম গ্রাম অঞ্চলে চলে যাই, তখন কিন্তু 1 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় না সারাদিনে, 24 ঘন্টায় 1-1.5 ঘন্টা এরকম পাওয়া যায়। কলকারখানা তো ন্যাচুরালি চলতে পারবে না। তো শেখ হাসিনার সময় তো এই প্রবলেমটা ছিল না, গ্যাসের প্রবলেম ছিল না, বিদ্যুতের প্রবলেম ছিল না, পানির প্রবলেম ছিল না। হঠাৎ উনি যাওয়ার পর এই প্রবলেমস গুলি সব ইমার্জ করা শুরু করেছে, এবং ইউনূস সরকারে থেকে শুরু হয়েছে। ইউনূস সরকারে কম ছিল, কিন্তু 6 মাসের মধ্যে অনেক বেশি এটা হয়ে গেছে। হয়তো অনেকে দোষ দিবেন, ইরানের কথা বলবেন, অমুক তমুক বলবেন, কিন্তু আমরা দেখেন আমাদের এখানে তো কাতার থেকে না আসলো। আচ্ছা, আরেকটা জিনিস, এলএনজি কিন্তু কাতার থেকে ইম্পোর্টের জন্য আই থিঙ্ক $9 করে কন্ট্রাক্ট করে দিয়েছিলেন শেখ হাসিনা। এইগুলি সব ক্যান্সেল করেছে, এইগুলি বিভিন্ন ইসে ফাইজলামি করেছে ইউনূস। ব্লাডি ফ্রড, টাউট একটা, কিন্তু টাউটের ভ্যালু আছে। দেখেন বঙ্গভবনে একদম সামনে স্পেশাল গেস্ট, রাষ্ট্রপতির ওতে স্পেশাল গেস্ট কে? ইউনূস, যে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন ইনারা ইউনূসকে দেখেন না, ইনারা চলে যান সরাসরি ইসের কাছে, আমাদের শেখ হাসিনার কাছে চলে যান। প্রবলেম এইটাই, আমাদের দেশের সমস্যা এখানেই আমাদের। আপনি শেখ হাসিনার দিকে যান কেন? আপনার এই সরকারের আগে তো একটা 18 মাস 19 মাসের একটা সরকার আছে, ওরা কি করেছে? আপনি ওদিকে তাকাবেন না? তো আপনার এখানে 900,000 খানিক কারখানা বন্ধ হয়ে গেছে, লোকজন বেকার হয়ে যাচ্ছে, আপনার ইকোনমি চলছে না কোনোভাবেই, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, আপনার জ্বালানি নাই, তারপরে আপনারা বেকার কথাবার্তা বলেন, তামাশা করেন। কি বিডাকে আরো 2টা প্রসেসিং জোনস, এক্সপোর্ট প্রসেসিং জোন, বিডা আরিয়ে একসাথে মার্জ করে দিয়েছেন আপনি। যে লোক আশিক চৌধুরী, যে 1% ইনভেস্টমেন্ট আনতে পারে নাই, এত বড় নোবেল 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 করে আমাদের কানটা ঝালাপালা হয়ে গেল, সে 1% আনতে পারে নাই ইন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আপনি এখনো আশিককে রিটেন করেছেন। আপনাকে যারাই এইসব কথা বলছে, তারা কি এই জিনিসটা জানে না যে অর্থনীতি কোনোদিনই আপনার চাঙ্গা হবে না যতক্ষণ পর্যন্ত দেশে পলিটিক্যাল স্টেবিলিটি না আসে। পলিটিক্যাল স্টেবিলিটি তখনই আসবে যখন আপনার এই দেশে ইউনিফিকেশন হবে,
আপনার 5, 6, 7 কোটি আওয়ামী লীগার্স আছে, ওদেরকে আপনি মেইন স্ট্রিম থেকে বাইরে রেখে দিয়েছেন। ওদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যেটা তার মানবাধিকার, এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা তার, ওইগুলি বন্ধ করে রেখেছেন আপনি। কেন আপনি এটা বন্ধ করেছেন? ইউনূস করেছিল, আপনি কেন করেছেন? আপনি ওদেরকে মেইন স্ট্রিমে এনে পলিটিক্স করতে দিচ্ছেন না কেন? তার মানে ইউ আর ফলোইং দি পলিসিস অফ ইউনূস। তার মানে আপনার সরকার ইজ এন এক্সটেনশন অফ ইউনূস গভর্নমেন্ট। সো আপনি কোনোদিনও সাকসেসফুল হতে পারবেন না। আরেকটা জিনিস হলো যে আপনার যে ইয়ে আছে ক্যাবিনেট, এই ক্যাবিনেট তো এর মধ্যে কোনো ডেপথ নাই। এই ক্যাবিনেটের মধ্যে it does not have the capacity to run a country like Bangladesh. It does not have an idea as to how to govern. কিভাবে গভর্নেন্স হবে ওরা জানে না, কিচ্ছু জানেন না। এত ইমম্যাচিওর টপ টু বটম আপনাদের যারাই আছে ক্যাবিনেটে, অফকোর্স দিস ইনক্লুডস দ্য প্রাইম মিনিস্টার, হি ইজ অলসো ইমম্যাচিওর। এই ইমম্যাচিওরিটির অনেক উদাহরণ আছে আমরা যেটা দেখেছি। আপনি একটা মিনিস্ট্রিতে 3-4 করে ক্যাবিনেট র্যাঙ্কের স্টেটাস দিয়ে লোকজন রেখেছেন। হাউ ক্যান দ্য মিনিস্টার রান দ্য গভর্নমেন্ট, তার মিনিস্ট্রি? ইটস নট পসিবল রান করা। আপনি ফরেন মিনিস্ট্রি হচ্ছে দ্যাট ইজ দি উইন্ডো টু দি আউটসাইড ওয়ার্ল্ড। বাইরের দেশ যেগুলি আছে ওদের উইন্ডো, বিকজ দ্যাট ইজ উইথ দ্য ফরেন মিনিস্টার। উনি যখন কোনো বিদেশে যান, হি গোজ অন অফিসিয়াল স্টেট ভিজিটস, ফরেন মিনিস্টার। আপনার অন্য কোনো মন্ত্রী তো স্টেট ভিজিটে, সরি অফিসিয়াল ভিজিটে তো যায় না ওইভাবে, ওরা বাইল্যাটারাল কোনো কিছু করতে হলে তারা যায়। আরেকটা ইম্পর্টেন্ট মিনিস্টার হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, বিদেশিদের জন্য যারা ওয়ার্ল্ড ব্যাংকে যায়, IMF এ যায়। আপনার এই দুই মিনিস্টারই তো আর গুড ফর নাথিং। লেটস টেক দি কেস অফ খলিলুর রহমান। খলিলুর রহমান, হি মাইট হ্যাভ বিন ফার্স্ট ইন BCS, হি মাইট হ্যাভ বিন ফার্স্ট ইন স্কুল, সবই হয়তো ওনার এই অর্জনগুলি আছে, বাট কিন্তু ওনাকে একটি ফরেন মিনিস্টার মাস্ট আন্ডারস্ট্যান্ড জিওপলিটিক্স, ফরেন মিনিস্টার মাস্ট আন্ডারস্ট্যান্ড জিও ইকোনমিক্স, ফরেন মিনিস্টার মাস্ট আন্ডারস্ট্যান্ড মিলিটারি স্ট্র্যাটেজিও বুঝতে হয়, বিকজ ইটস দ্য ফরেন মিনিস্টার যে এইসব কথাবার্তা যাকে বিদেশে গিয়ে করতে হয়। ইউর ফরেন মিনিস্টার আনফর্চুনেটলি দ্য ডাফার, আই কল হিম আ ডাফার, র্যাঙ্ক ডাফার, বিকজ সে জিওপলিটিক্স বোঝে না। He might be a theoretician, কিন্তু in the practical world আপনি খলিলুর রহমানকে দিয়ে আপনি চালাতে পারবেন না। আর সেও তো একটা বদমাইশ লোক। You see what he did যখন সে লতিফুর রহমান সাহেবের সে PS বা APS কিছু ছিল, পালিয়ে গেল, বদমাইশি করে পালিয়ে গেল। ওই মহিলা পরে তার হাজবেন্ড এখানে I think they had committed suicide or something has happened, যার সাথে সে ফুষ্টি এগুলি করেছিল। খারাপ লোক তো, লোককে নিয়ে আপনি কি করবেন? It's not because of ফুষ্টি, but I mean you must say that yes, I've done this, I'm sorry about this. কিন্তু আপনি পালিয়ে গেলেন, ওইখানে আবার অনেক ঘটনা ঘটেছে ওকে নিয়ে। সো আমার কথা হচ্ছে যে আপনার এখন আসেন ফাইন্যান্স মিনিস্টার পর I'll tell you about the হোম মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার দেখেন 6 মাস হয়ে গেল, উনি এখনো স্টক মার্কেটকে ঠিক করতে পারেন না। Purnia, I can change the face of the stock market in 7 days. This would become a bullish market. তারপরে এটা আমাদের সাংহাই স্টক এক্সচেঞ্জ, which is a partner of the Dhaka Stock Exchange, তারা এটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। You see, we can think of so many. আপনি দেখেন বাংলাদেশের সলিউশন বাক্সের মধ্যে নাই, বাক্সের বাইরের থেকে আপনাকে চিন্তা, আপনার এইখান থেকে চিন্তা করে you have to use your collective intellect to take this country forward.